ডক্টর মাহাদি, আমি প্রথমে আপনার কাছে একটু আসতে চাই, তবে এটি আমার যতটা প্রশ্নের আগে আমার একটা হাইপোথিসিস আছে। আমি একটু আমার হাইপোথিসিসটা আপনাকে বলতে চাই। আমার হাইপোথিসিসটি হচ্ছে বিএনপি আসলে ডিসেম্বরে নির্বাচন চায় না, তাই আমার বিবেচনায় অতি তুচ্ছ কারণে কখনো সরকারের সাথে বা কখনো নতুন দল এনসিপি বা কখনো জামায়াত ইসলামের সাথে বিভিন্ন বিবাদ বিসংবাদে নিজেদের লিপ্ত রেখেছে দলটি। সংস্কারের কথার ক্ষেত্রে যেই সব সংস্কার মানলে আসলে দলটির কোনোই সমস্যা নেই, সেই সব সংস্কারের মধ্যেও আসলে প্রশ্ন তুলে মানে প্রশ্ন বলছে যে সেগুলি করবে না, আবার সেগুলি নিয়ে কথা বললে বিএনপি নেতৃবৃন্দ রেগে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মী সমর্থকরা রেগে যাচ্ছে, আবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছে না, সবগুলি মামলা শেষ হলো। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির আসলে নির্বাচনের প্রস্তুতি নেই এবং বিএনপি নির্বাচন চায়ও না আসলে ডিসেম্বরে। আপনার মন্তব্য একটু শুনবো ডক্টর মাহাদি আমিন। আপনাকে ধন্যবাদ। যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, গত 16 বছর ধরে যখন ফ্যাসিবাদ ছিল তখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের সব ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গিয়েছে বিএনপি। সুতরাং গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের যে রাজনৈতিক ক্ষমতায়ন, সেটাই তো বিএনপির অন্যতম প্রধান যে উদ্দেশ্য ছিল। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 2000-এর বেশি নেতাকর্মী প্রথম 15 বছরে শহীদ হয়েছেন, এই গণ অভ্যুত্থানেও 500-এর বেশি নেতাকর্মী এবং বিএনপি পরিবারের সদস্য শহীদ হয়েছেন। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে, যেখানে আমরা সত্যি আবারও স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো। একটি গণতান্ত্রিক কাঠামোতে তার একমাত্র উপায় একটা নির্দিষ্ট সময় পরপর নির্বাচনের মাধ্যমে জনগণকে ওনাদের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটা সুপ্রতিষ্ঠিত করা। সুতরাং অবশ্যই একটি দ্রুত নির্বাচন আয়োজন করা, যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় আমাদের দেশের সকল মানুষ, যারা 12 কোটির বেশি ভোটার রয়েছেন, প্রত্যেকে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ওনাদের পছন্দের রাজনৈতিক দলকে তারা ক্ষমতায়িত করতে পারেন, দেশ পরিচালনার সুযোগ দিতে পারেন। এটাই তো আমাদের অভীষ্ট লক্ষ্য। আপনি হয়তো বলছেন সংস্কারের ক্ষেত্রে বিএনপির কিছু দ্বিমত রয়েছে। দেখুন, সংস্কারের সবার আগে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রয়েছে, বিএনপি কিন্তু সেই 2016 সাল থেকে সংস্কারের পক্ষে কথা বলে আসছে। আমরা দেখেছি 2016 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে 2022 সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা প্রণয়ন করেছিলেন, এবং 2023 সালে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনাব তারেক রহমানই কিন্তু 31 দফা প্রণয়ন করেছিলেন। আজকে সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে, খুব গর্বের সাথে আমরা বলতে পারি তার প্রায় অধিকাংশই এবং প্রতিটি বাস্তবসম্মত এবং যৌক্তিক প্রস্তাবনারই কিন্তু মূল ভিত্তি আমাদের 31 দফা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি, বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী বিভাগের ভিতরে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারি, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই 31 দফা থেকে উচ্চারিত। হয়তো এখানে কিছুটা পদ্ধতিগত পার্থক্য রয়েছে, কিন্তু কোনোভাবেই আমরা সংস্কারের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না। আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের যে অবস্থান ছিল, দীর্ঘ সময় পেরিয়ে আজও আমরা সেই অবস্থানে রয়েছি। এবং আপনি বলছিলেন বিভেদের কথা, জাতীয় ঐক্যের কথা সবার আগে বিএনপি বলেছিল। সেই জাতীয় ঐক্যকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে উদ্যোগ, যে প্রচেষ্টা, যে সংগ্রাম, সেটা আজও বহমান রয়েছে। ডক্টর আমিন, একটু যদি আমাকে সুযোগ দিতেন, আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাচ্ছিলাম যে ধরেন সংস্কার কমিশন বলতেছে যে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এইটা বিএনপি দ্বিমত করতেছে কোন জনগণের স্বার্থে? ওকে, দেখুন, একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে গড়ে উঠবে, তার কতগুলো প্রেক্ষাপট থাকে। এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে, এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে, এখানে রিজিওনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা ম্যাটার করে। বাংলাদেশে আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেটা ওয়েস্টমিনস্টার সিস্টেমের পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেম। সো সেই ওয়েস্টমিনস্টার সিস্টেমটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিনস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, যেখানে প্রধানমন্ত্রী যে টার্ম আছে সেটা ক্যাপড, অর্থাৎ প্রধানমন্ত্রীর 2বার বা 3বার বা 5বার
বা একবার, এটা নিয়ে কিন্তু কোথাও ওয়েস্টমিনিস্টার সিস্টেম ডেমোক্রেসিতে ডক্টর আমিন, আপনি আমাকে ক্ষমা করবেন, মানে আমি মনে হয় সিমিলার যুক্তি আওয়ামী লীগের মুখে গত 15-20 বছর ধরে শুনে আসতেছি, মানে এই ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, প্রধানমন্ত্রীকেই তো আসলে ক্ষমতায় থাকতে হবে, কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ডক্টর মাহাদি, আপনি কিন্তু আমি আজকে এখানে পাটোয়ারি আছেন, আমরা কিন্তু ওয়ার্স্ট সাফারার। যে একজন ভদ্রমহিলা চিন্তা করছিলেন যে তিনি 2041 পর্যন্ত নাকি 2067 নাকি 91 পর্যন্ত থাকবেন, এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন। পার্টির সুপ্রিম লিডার 2 টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন, পরে অন্যদেরকে ছেড়ে দিবেন, একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে যাব, তখন নাইলে পার্টির লিডার আরও 30 বছর থাকলেন। কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়ে, বা মানে আপনি আমার চেয়ে এটা ভালো জানেন যে মানে সে একলা যেন না থাকে, সেইটার ব্যবস্থায় তো আমরা চাইতেছিলাম, তাই না? আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন, এখন। হ্যাঁ, যে বন্দোবস্ত, এটাতে এখন বা তখনকার না হয়, কারণ আপনারা বলছেন 2 টার্মের বেশি। যদি ডিসেম্বরে ইলেকশন হয়, তারপর 2 টার্ম, মানে আমরা 2035 সালে চলে যাচ্ছি, তারপর আরো একটা টার্ম, তারপর আরো একটা টার্ম, 2040 সালের পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন, এটা কিন্তু ক্ষণস্থায়ী না। একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী, সেটা হতে হবে টেকসই। এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, বাংলাদেশে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না, সেটা পরপর হোক অথবা একটানা হোক, সবার আগে কে বলেছেন? আপনারা বলেছেন। সবার আগে কে বলেছেন? আপনারা বলেছিলেন। সবার আগে আমরা বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি নাই, তাই আপনারা এটা নিয়ে তালবাহানা করছেন। আপনারাও চান যে 2বার এসে প্রধানমন্ত্রী না হইতে, এটা আমি একদম শিওর। আপনাদের নির্বাচনে কোনো প্রস্তুতি নাই, আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান, মুখে মুখে বলেন বটে, কিন্তু আমার ধারণা বিএনপি 2 বছর পরে নির্বাচন চায়, এবং দায়টা দিবে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবদের ঘাড়ে। দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা, সেই ভিন্নমতটা আপনি পোষণ করছেন, তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে, বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে, সেটা বিএনপি। আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে, আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো, আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব, আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব, শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব, সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব, আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন, প্রাপ্য যে মজুরি, সেটা নিশ্চিত করব। বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পলিসি প্রোডাক্টটুকু রয়েছে। সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত। আমি জানি না আপনার ভিন্নমত থাকতে পারে না, আমার ঠিক ভিন্নমত না, আমার একটু কৌতূহল আছে। ডক্টর মাহাদি, আমি আপনার কথা শুনতে পছন্দ করি, আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, মানে শান্ত থাকেন, সেটা আমার খুবই পছন্দের। কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি। কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে, সারা জীবন প্রধানমন্ত্রী হইতে পারে, আপনার টার্ম আসতে আসতে 200 বছর পার হয়ে যাবে মাহাদি। এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন, যে আপনি 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 বাংলাদেশের সরকার প্রধান কখনোই হবেন না? এইটা আপনাকে পীড়া দেয় না? আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না, আমরা সেই দল করি যেটা মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাবে, দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে, উন্নয়ন যেটা হবে। দেখুন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না। আমরা বিরোধী দলীয়, গৃহপালিত বিরোধী দল হতে পারতাম, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম, জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে। এমনকি 5 তারিখে শেখ হাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম। আমরা তার কোনোটাই করি নাই, কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান, সে 1988 সাল থেকে রাজনীতি করছেন, গত 37 বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন। এমপি, মন্ত্রী, উপদেষ্টা কখনোই কিছু হন নাই। ক্ষমতার জন্য আমরা লালায়িত না। তারেক সাহেবের জন্য মন্ত্রী, উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি? এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে। তারেক সাহেব এসে তো প্রধানমন্ত্রী হবে না, উনি রাজনীতি চান না। উনি কেন প্রধানমন্ত্রী হবেন? শেখ হাসিনা যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু হইতো মনে হয় না, তাহলে উনি হতেন না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ছাড়া উনি কখনোই হতেন না। এবার আমি এই প্রশ্নটা একটু শেষ করে আবার একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন? মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারতো, বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারতো। এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না, যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না?
দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা, আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, শিক্ষক, চিকিৎসক, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে। উনি সুস্পষ্টভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান। এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি। আমরা চাই উনি শুধু জনাব তারেক রহমান মুক্ত হয়ে সবার মামলা উঠে গেলে জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই। মানে সবার মামলা উঠে গেলে এটা সবাইকে ন্যায় বিচারে উঠবে না তো? অবশ্যই সম্ভব। ন্যায় বিচারকে প্রধানমন্ত্রিত্ব করতে হবে ভাই। না, উনি কেন বিদেশ থেকে প্রধানমন্ত্রিত্ব করবেন? আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা। যদি বিচার বিভাগের সংস্কার ঠিক মতো হতো, গত 8 মাসেই কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম। কোর্টের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না মিথ্যা মামলার জন্য। আমরা দেখেছি মিথ্যা, গায়েবী, জালিয়াতির মামলা, সেগুলো থেকে তো অবশ্যই মানুষের নিস্তার পেতে হবে। বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে, কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে, তার নেতা কর্মীদের মামলা উঠতেছে না। এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হচ্ছে না। আপনি নিশ্চয়ই এটার জন্য বারবার পুশ করছেন। তারেক রহমানের সব মামলা উঠে গেছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানি না, মানে আমি যতটুকু আইন কানুন বুঝি আর কি। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মাহাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি এটার উত্তরটা একটু দিয়ে দিতে পারি? জি দেন। আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে গত 16 বছরেও আওয়ামী লীগ অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানোর পর একটা তথ্য প্রমাণ উপাত্ত তৈরি করতে পারে নাই। তার সবচেয়ে বড় প্রমাণ, আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি, সেখানে উনি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে, একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলা রায় লিখে দেওয়া হতো। আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক রহমানের কোনো দোষ ত্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় পড়তে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না। কেন 16 বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে, প্রতারণামূলক, জালিয়াতের, মিথ্যা তথ্য উপাত্তের মামলা থেকে নিষ্কৃতি পেতে? আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হয়। রাইট, এটা তো প্রশ্ন না, এটা তো উত্তর আছে। আপনি আমার কাছে উত্তর নেন। কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল, এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্য এরকম হয়েছে। কিন্তু এখন জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই। হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকসুর উনি খালাস পেয়েছেন। এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে। আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করি, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। আমার মানে একসাথে আমি 3-4টা প্রশ্ন করতে চাই। আপনি একটু আমাদের বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ কেমন পরিচালনা করছেন? আসসালামু আলাইকুম। যারা দেখছেন দর্শক সবাইকে অভিনন্দন, এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভারাক্রান্ত হৃদয়ে যারা গাজার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিগৃহীত হচ্ছেন, সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি গাজার যে সংহতি রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, সাপোর্ট জানানোর জন্য। সাথে সাথে যারা আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওয়াকফ বিলের আন্ডারে বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিগৃহীত হচ্ছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকের প্রশ্নমালা যে অবতারণা হয়েছে তার উত্তরে যাচ্ছি। ইউনূস স্যার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে। এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে, কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছেন। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি গুরুত্বারোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরেই ভিতরে এক কথা, বাহিরে এক কথা, এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে জনাব পাটোয়ারি, আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন। মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে?
দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা যখন ঐক্যমতের কমিশনগুলা মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল, এবং সেখানে ফরেন অ্যাকাউন্টেবিলিটি যে মিটিং গুলা হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে তারা খোলামেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল, আমরা স্যার আপনি চালান, আমরা আপনাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে, যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়। কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে, তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশের অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাহিরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে, ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না। বরঞ্চ বলা হয়ে থাকে, উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্য দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায়। কিন্তু জনাব পাটোয়ারি, আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে? ধরেন আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাপ্রধান মানতে চান নাই ডক্টর ইউনূসকে। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, জামাতের সাথে এই করেছে সে করেছে, মানে এগুলি তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারি, এবং খুব নিষ্ঠুরভাবে বলেছেন। জি, এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি, রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। 5 অগাস্টের পরে কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে সরকার ছিল না। সরকার যখন গঠন হলো, এই সরকারকে আমরা 4 থেকে 5 মাস অথবা 1 বছর অথবা 2 বছর যে ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি, ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না। কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসেই এই কাজটি করা উচিত। যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্যরা বলেন, ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে, সেখানে গিয়ে বলতে পারে। যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে। এমনি ভাবে আসিফের ক্ষেত্রেও সেই একই বিষয়, ওনারা উপদেষ্টা পরিষদে আছে, ক্যাবিনেট মিটিং হয়, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে। কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি, রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে, তারাই সেটা পাবলিশ করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে, আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে, আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না। কিন্তু বাংলাদেশে গত 53 বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের এই বর্তমানে একটি সুযোগ এসেছে, সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না। জনাব পাটোয়ারি, আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় থাকি। মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। হাওয়েভার, আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করব বলেছিলাম, যে সেই গুচ্ছ প্রশ্নগুলি একটু করে নেই আপনাকে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন। ভুল বেশি নাকি ঠিক বেশি, মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা? এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএন কে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, তার তো এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা, পুলিশের এখনো ট্রাস্ট আসে না। ইউনূস স্যার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে, তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরনো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই। আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই। যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি, আপনার সেই ময়মনসিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। তো ময়মনসিং এর যে ট্রাফিক ব্যবস্থা, ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেকরে বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে, আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি কিন্তু আমাদের সিস্টেমেটিক, আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে? সেখানে যদি কমিশন গুলো থাকতো, আমরা তখন তাদেরকে আস্ক করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না, বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না। আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনাতে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না।
কোনো ব্যক্তির জন্য কোনো পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আমরা কোনো প্রক্রিয়াতে যেতে চাই না। জনাব পাটোয়ারী, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না, পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না, সেই জন্য আমরা পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন, সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে। আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি। সেইটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতায় এলে কি ইউনূস সাহেবের চেয়ে, ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? না, ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয়, প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে, বিএনপি কি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে এই কানাডা একটা প্রবলেমে পড়েছে, সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেইখানে তারা কিন্তু সেটা ভালো কথাই বলছেন। আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, দেশে যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই আসুক, আমরা করি বাংলাদেশ। আমি দুইটা প্রশ্ন আপনাদের পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন যে মানে আপনারা যদি এমন একটা সিস্টেম দিয়ে রাখেন, এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন থাকবে, কিন্তু এখন আপনার পেন্ডিং প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোনো নেতৃবৃন্দ মনে করতেছেন যে ডক্টর ইউনূসকেই আসলে 5 বছর থাকতে দেওয়া উচিত, দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। কেউ কেউ আবার বলতেছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন। এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে, তাই না? মানে না, প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেক, এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই, 1 নাম্বার। 2 নাম্বার জায়গাটা হলো, তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনূস স্যারকে রিকোয়েস্ট না করে নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারতো। প্রথমত এটা। দ্বিতীয়ত হলো যে জিনিসটা, না আপনারা ইউনূস সাহেবকে চাইছেন, রাজি করাইছেন, এবং আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম কি এই কথা বলছেন না? সেটাতে আমি আসছি। সার্জিস আলম বলেছেন যে ইউনূস স্যার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনূসের মতন মানুষকে 5 বছর রাখলে ভালো হতো, কিন্তু উনি বলেন না যে ইউনূস স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনূস স্যারকে নিয়ে আসবো, এটা উনি বলেন নাই। তো পিপলস উইলতে এটা শুধু সার্জিস কেন, আমরা যখন রিক্সাওয়ালার সাথে কথা বলি, শ্রমিকের সাথে কথা বলি, যার সাথে কথা বলি না যে ইউনূস খুব ভালো চালাচ্ছে, কারণ আপনি বিলিভ ইউর নট, এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে, এটা গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয় নাই। এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানে রিলিফ ছিল, সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনূস স্যার সেই ঈদগাহে গিয়েছিল, জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন। যদি 5 বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হইতো, তাই তো? না, এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে, কিন্তু আমরা আপনারা তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস থাকলে। না, সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না। সামষ্টিক আকাঙ্ক্ষাটা হলো জনগণ যে জিনিসটা চাবে, ডক্টর ইউনূসকে যদি চায় যে তুমি আরো থাকুক, তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত, তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত 15 বছরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যাক। যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছি, এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে। এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, কোনো ব্যবস্থায় যাদেরকে হলো 10-15 বছর বা 1 বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায়, সেটার আমরা বিরোধী। আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যাক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন, মাহাদি ভাই প্রধানমন্ত্রী হোক, যে কেউ প্রধানমন্ত্রী হোক, নো প্রবলেম। কিন্তু আপনাদের আশা হচ্ছে ডক্টর ইউনূসের মতো কেউ হোক, ডক্টর ইউনূসের মতন কেউ হোক, বা যে কোনো মানুষ এসে, যে আমাদের এখানে সেই রংপুর হোক, ময়মনসিংহ হোক, যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই। কারণ আমরা মনে করি আমাদের তারুণ্যের কথা বলবেন, আর নট দ্যাট তারুণ্য, নট দ্যাট না, এটা ইন্টারেস্টিং না, যাই হোক না ভাই, আমি এটা একটু শেষ করি। নট দ্যাট তারুণ্য, আমরা বলেছি যে
কোনো পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষেরই আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসুন এবং সেই রেসে আসুন, কিন্তু সেই সুযোগটা সেটা ভোটে হলে হ্যাঁ, ভালো তো না? সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে, আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন, আপনি প্রধানমন্ত্রীও হবেন এরকমই বলে মানুষ ধরে নেয়। কিন্তু এই জন্যই মাহাদি ভাই যে কথাটা বলেছিল যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম অথবা আগেও যারা বলতো, সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না, শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটরিক আকারে বলে থাকে, এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাতে ওনারা একবারও বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হেয়ারের মধ্যে একজন আছে তাকে দুর্নীতির যায় যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো, কিন্তু বাংলাদেশে গত 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতির কোনো এই পর্যন্ত বিচার হয় না, এবং গত 53 বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা শুনবো। আমরা একটু